যেতে ব্যাক স্টেজের পরতে লেপ্টে থাকে যে সংলাপ, কস্টিউমের মাপেতে তলোয়ারের খাপেতে উত্তেজনার ছয়লাভ, গিরি শিশির শুম্ভু অজিন্তে সুফল বাদল সরকারের পথে, বারে বারে থিয়েটারে চর্যাপদ, হেরে গিয়ে উঠে দাঁড়ায় চর্যাপদ, দিবারাত্রির কাপড়ে খেয়ে চর্যাপদ, নাট্যমেলা সেমিনারে চর্যাপদ। নমস্কার, চলে এলাম আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্য আলোচনার চতুর্থ পর্যায়ের তৃতীয় পর্বে। ভারতীয় থিয়েটারের বাংলা থিয়েটার এই বিষয়ে আজকে যিনি কথা বলবেন তার নাম শ্রী রাজীব বর্ধন। বাংলা থিয়েটারের অন্যতম মুখ এই মুহূর্তে শ্রী রাজীব বর্ধন, যিনি থিয়েটার জগতে এখনো পর্যন্ত 20খানা বছর কাটিয়ে ফেলেছেন, যার মধ্যে 10 বছর হতে চলল তার নিজের নাট্য দল যাদবপুর মন্থনে। তার শুরুটা হয় উদয়ন নৃত্য গোষ্ঠীর মাধ্যমে, অর্থাৎ শ্রীমতী মমতা শঙ্করের যে ব্যালে ট্রুপ, তার মাধ্যমে 1992 থেকে 1997 সাল পর্যন্ত তিনি সেখানে কাজ করেন এবং তারপরে তিনি তৈরি করেন তার নিজের নাট্যদল। তিনি যেই সব বিখ্যাত মানুষদের সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম শ্রী ব্রাত্য বসু, সৈয়দ জামিল আহমেদ, অবন্তী চক্রবর্তী, শেখর সমাদ্দার, ডক্টর তপন জ্যোতি দাস, দেবেশ চট্টোপাধ্যায়, দেবাশিস রায় প্রমুখ নাট্য ব্যক্তিত্বদের। তিনি যেসব জনপ্রিয় নাটকে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম মিত্রা, রঞ্জাবতী সেন, ইচ্ছের অলিগলি, তথাগত, ধর্মশোক, চৈতালি রাতের স্বপ্ন, চতুষ্পাপ, যুগপুরুষ প্রভৃতি নাটকে। তিনি 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত মিনার্ভা রেপার্টরি থিয়েটারের সঙ্গে কাজ করেন এবং যেখানে তিনি অত্যন্ত জনপ্রিয় কিছু প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন, যার মধ্যে অন্যতম শ্রী মনোজ মিত্র রচিত, দেবেশ চট্টোপাধ্যায় পরিচালিত দেবী সর্প মস্তা, শ্রী ব্রাত্য বসু রচিত ও পরিচালিত মুম্বাই নাইটস, শ্রী শেখর সমাদ্দার পরিচালিত পদ্ম গোখরো, শ্রী আশিস চট্টোপাধ্যায় পরিচালিত হাজু মিয়ার কিস্সা, শ্রী দেবাশিস রায় পরিচালিত কাঁকড়া প্রভৃতি নাটকে তিনি সেখানে অভিনয় করেন। এছাড়াও তিনি মিনার্ভা রেপার্টরি থিয়েটারে একটি নাটকও পরিচালনা করেন ইন হাউস প্রোডাকশন হিসেবে, সেটি হল শূদ্রক রচিত মৃচ্ছকোটে। তিনি সিনোগ্রাফার হিসেবে কাজ করেন শ্রী মোহিত চট্টোপাধ্যায়ের অক্টোপাস লিমিটেড নাটকে। তিনি নান্দিপটের সিংহাসনের ক্ষয়রোগ, পঞ্চম বৈদিকের মাছি বা স্বপ্ন সন্ধানের 1984 এই নাটকগুলি সহ আগুন পাখি এবং 2 ছক্কা 5 নাটকে পোশাক পরিকল্পক হিসেবেও কাজ করেন। তার নির্দেশিত কিছু বিখ্যাত নাটকের নাম মোকাম্মলের অমিতাভ, শুনু মনসা কথা, অর্ধেক আকাশ প্রভৃতি। তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজিত বিভিন্ন কর্মশালাতে প্রশিক্ষক হিসেবেও কাজ করেছেন। 2018 সালে কালিন্দী ব্রাত্যজনের পক্ষ থেকে পান ব্রাত্যজন নাট্য সম্মান। এছাড়াও পেয়েছেন বহু নাট্য সম্মান, বহু মানুষের ভালোবাসা। এরকম একজন মানুষ আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের, অত্যন্ত ভালোবাসার একজন আপনজন শ্রী রাজীব বর্ধন। ভারতীয় থিয়েটারে বাংলা থিয়েটার এই বিষয়ে কথা বলতে গিয়ে আজকে তিনি বলবেন থিয়েটারে অর্থনীতি এই প্রসঙ্গে। হ্যাঁ, কি বলছেন থিয়েটারের অর্থনীতি নিয়ে শ্রী রাজীব বর্ধন? তাহলে নমস্কার, আসানসোল চর্যাপদকে অনেক অনেক ধন্যবাদ, রুদ্রকে অনেক অনেক ভালোবাসা যে ও আমাকে ডেকেছে এরকম একটা আলোচনায়। এবং ধারাবাহিকভাবে আমি রুদ্রর আলোচনা সভার সমস্ত আলোচনাগুলো শুনছি। এত বড় বড় মানুষ যারা আমার শিক্ষক সমান এবং আমার শিক্ষকরাও রয়েছেন, তারা কথা বলছেন, সেরকমই একটা প্ল্যাটফর্মে আমাকে কথা বলার জন্য ডাকা, এটা আমি সত্যি অত্যন্ত সম্মানিত বোধ করছি। রুদ্রর প্রতি এবং চর্যাপদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা দেওয়া ছাড়া সত্যি আমার আর কোনো কিছু বলার নেই। রুদ্র আমাকে জানিয়েছিল যে ভারতীয় থিয়েটারে বাংলা থিয়েটারের অবদান নিয়ে কিছু কথা বলার। ও যে অফিসিয়াল চিঠিটা আমাকে পাঠিয়েছিল, কিন্তু তারপরে ওর সাথে আমার ফোনে যা কথা হয় তাতে ঠিক হয় যে অর্থনীতি থিয়েটারের অর্থনৈতিক দিকটা নিয়ে কিছু কথা বলার এবং সেটা নিয়ে একটা আলোচনা করবার। সবার আগে এটা আমি খুব বিনয় সহকারে বলে রাখি যে আমি থিয়েটারের যে জগৎ সেখানে প্র্যাকটিশনার, অর্থাৎ আমি হাতে কলমে কাজ করি। আমি বিশেষজ্ঞ নই, থিয়েটারকে নিয়ে তাত্ত্বিক আলোচনা করার মতন জায়গায় আমি নেই। সেজন্য আমার
মনে হয় এটা রুদ্রের সাথে যখন সামনাসামনি কথা হবে বা অন্যান্য বন্ধুদের সাথে যখন আমার কথা হয়, আমার সবটাই খুব আলোচনার মতন করে একটা গল্প বলার মতো করে আমি কথাগুলো বলি, এবং সেই গল্প বলা বা কথাটা আসলে সবসময় আমার সমস্যার কথাটাই উঠে আসে। সেক্ষেত্রে এই যে অর্থনীতি নিয়ে কথা বলতে বলেছে, আমি প্রথমে ভারতীয় থিয়েটারে বাংলা থিয়েটারের অবদান, এটার অবদান বা অবস্থান এটা নিয়ে আলোচনার ইয়েতে যাচ্ছি না। তার কারণ এটা বিশাল একটা ভাস্ট পোর্শন, এবং দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞরা সেটা নিয়ে কথাও বলেছেন। তবে অর্থনীতির দিক থেকে রুদ্রের সাথে যে আমার কথাটাও হয়েছিল, রুদ্র বলেছিল যে দাদা আমাকে এরকম এরকম কিছু জায়গা ধরিয়ে দিয়েছিল যেগুলো বলো। আমি কোনো আলোচনা করছি না। আজকের এই আলোচনা মঞ্চ চলে আসে কথায় কথায় প্ল্যাটফর্মে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুকে যেটা আসবে আপনারা সবাই দেখতে পাবেন। এই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কাজ করতে গিয়ে যে থিয়েটার কেন্দ্রিক অর্থনীতিতে যে ফেস করেছি কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত একটা ভ্যালিড কোশ্চেন যে থিয়েটার ও অর্থনীতি এই দুটো মানে যেভাবে একটা ব্যবসার সঙ্গে, ধরুন আমি একটি আমার রেস্টুরেন্ট আছে বা একটি আমার দোকান আছে কোনো জিনিসপত্র বিক্রি, তার সঙ্গে অর্থনীতির যে সম্পর্ক বা যে যোগাযোগ সরাসরি থিয়েটারের সঙ্গে যে সেটা নেই সেটা আমরা জানি, আবার একেবারেই নেই না সেটাও আমরা জানি। কারণ আমি যখন থিয়েটার করি এবং যখন আমি হল ভাড়া করি বা কোনো স্পেস ভাড়া করি এবং যাদের আমি আমন্ত্রণ জানাই দেখবার জন্য, তারা টিকিট কেটেই সেই থিয়েটারটা দেখে। মানে ছোটবেলায় খুব বলতাম কমার্শিয়াল সিনেমা, আর্ট সিনেমা, পরবর্তীকালে আর্ট হাউস মুভি, এই সমস্ত শব্দগুলো এসছে। আমার বারবারই মনে হয়েছে যে কমার্শিয়াল মুভি আর আর্ট হাউস মুভির মধ্যে পার্থক্য কি। মানে কোন রকম তর্কের মধ্যে না গিয়েও তো বলা হয় যে মুভিটা আর্ট বলে আমরা বলছি, সেটাও তো সিনেমা হলে আসে এবং আমি টিকিট কেটেই দেখতে চাই, তার মানে আমাকে পয়সা দিয়ে দেখতে হয়। পয়সার তো একটা লেনদেন হয়। হ্যাঁ, হয়তো একটা সিনেমা 300 কোটি টাকার ব্যবসা করছে আর একটা সিনেমা 30 কোটি টাকার ব্যবসা করছে, সেটা অন্য জিনিস। সেটা তো একটি প্রোডাক্ট আমি বানিয়েছি, তার গুণমান, তার চাহিদা, এই সমস্ত কিছু মিলে তার অর্থনীতি নির্ধারিত হয়। থিয়েটারের ক্ষেত্রে প্রত্যেকবারই বলা হয় যে থিয়েটার অর্থনৈতিকভাবে আমাদের কতটা স্বনির্ভর করে তুলতে পারবে। এই লকডাউনের পিরিয়ড, জাস্ট লকডাউনটা উঠেছে, তাও সরকারিভাবে ঘোষিত নয়। 31শে মে পর আমরা অন্তত নিজেরা লকডাউন ভেঙে দিয়েছি। সরকার হয়তো বিক্ষিপ্তভাবে কিছু রেড জোন, গ্রিন জোন এভাবে করে রেখেছে। কিন্তু এই লকডাউনের পিরিয়ড, এই 60 থেকে 67 দিন 68 দিন আমরা যারা থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত, তারা ফেসবুকে যে আলোচনা করেছি, ওভার টেলিফোন যে আলোচনা করেছি, আমাদের কাছে একটা স্পষ্ট জিনিস যে আচ্ছা থিয়েটারের এই দশা, লকডাউন হয়ে গেল, এরপর হল কবে করবে, সেটা স্যানিটাইজ করে একটা সিট বাদ দিয়ে একজনকে বসাবে না, দুটো সিট বাদ দিয়ে, এমনিতেই তো লোক আসে না, লোকজন প্যানিক হয়ে গেছে, এবার তাকে আনবো কি করে, থিয়েটার চলবে কি করে, এরকম একটা নিত্য আলোচনা আমরা করে যাচ্ছি। টলিউড ইন্ডাস্ট্রির খবর একবার হচ্ছে যে শুটিং শুরু হবে, একবার হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, আবার শুরু হচ্ছে। তাদের এমনকি কিছু কিছু ক্ষেত্রে ফোরাম তৈরি করার কথা হচ্ছে, থিয়েটার ফোরাম হলে হয়তো আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করবো, তারপরে একটা আমাদের সুরাহা হবে। আমি এই সমস্ত নিরিখে আমার কতগুলো প্রশ্ন আমার মনে জেগেছে, আমি এর উত্তর জানি না, এই প্রশ্নগুলি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। আমার মাস্টারমশাইরা ছোট থেকেই বলতে থিয়েটার মাসের জন্য নয়, ক্লাসের জন্য। তো যে প্রোডাক্টটা ক্লাসের জন্য, সেটা কি অর্থনৈতিক নিশ্চয়তা দিতে পারে? মানে আজকে হয়তো দেবুদা, মানে দেবশঙ্কর হালদার, গৌতম হালদার এবং আরো অনেকে, এই দুজনের সাথে আমি সরাসরি কাজ করেছি মঞ্চে, আমি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এরা থিয়েটার করে সার্ভাইভ করেছে। কিন্তু থিয়েটারের জগতে তো সবাই দেবশঙ্কর হালদার, সবাই গৌতম হালদার নয়। এমন অনেক থিয়েটারের মুখ এখন আছে যারা আদতে আগে সিনেমাতে, মানে আগে তার থিয়েটারে লোক হতো না, সিনেমা করবার পর তার থিয়েটার এখন হাউসফুল, এরকম লোক আমরা দেখেছি। স্টার সিস্টেম থিয়েটার, গ্রুপ সিস্টেম থিয়েটার, এরকম নানা সিস্টেমের থিয়েটার আমরা প্রতিনিয়ত ফেস করছি। আমার এক বন্ধু ফেসবুকে কিছুদিন আগে লিখলো যে থিয়েটারের এই যে একটা মর্মান্তিক সময়ের মধ্য দিয়ে সারা পৃথিবী গেল, তাতে সবাই আক্রান্ত,
অর্থনৈতিকভাবে, ব্যবসাদারের ব্যবসা নেই, যে থিয়েটার করিয়ে থিয়েটার করতে পারছে না, যে সিনেমা করিয়ে সিনেমা করতে পারছে না, যার কাপড়ের দোকান সে কাপড়ের দোকান খুলতে পারছে না, মানে অর্থনৈতিক অবস্থা একেবারে ঘেটে খ। আমার বক্তব্য এরপরেও যে আমি ব্যক্তিগতভাবে বলি, আচ্ছা আমার সংসার কি থিয়েটারের পয়সায় চলতো? মানে আমি যে থিয়েটারটা করি তাতে কি চলে? আমি কত টাকা থিয়েটার থেকে রোজগার করি? আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা মা রয়েছে, আমার নিজস্ব খরচ আছে। এই আমি না হোক করে ধরে নি মাসে যদি একটা 1000-20 টাকা খরচ হয়ে থাকে, সেটা কি থিয়েটারের থেকে আসে? আমার তো আসে। আমি 20 বছর হলো থিয়েটার করছি এবং 10 বছর আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। তারপর 2010 সালে আমি আমার দল তৈরি করেছি, যাদবপুর মন্থন। আজ অব্দি পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমি থেকে 2বার বা 3বার যেন আমরা ওই 50,000 টাকা করে একটা গ্রান্ট পেয়েছি। তাছাড়া কোনো স্যালারি গ্রান্ট নেই, কোনো প্রোডাকশন গ্রান্ট নেই। অ্যাপ্লাই করেছিলাম, কয়েকবার পাইনি, তারপর আবার করিনি, আবার একবার চাপে পড়ে করেছি বন্ধুদের, এই করিস না কেন, জমা দিয়ে করেছি, কিন্তু আমরা পাইনি, আজ অব্দি পাইনি। আমাদের থিয়েটার তো বন্ধ থাকেনি। আমরা 2010 থেকে এই 2020 আমরা না হোক করে 13টার উপর প্রোডাকশন করেছি, ছোট বড় মিলিয়ে। এই সমস্তটা নিয়ে তো আমি তো সত্যি থিয়েটারের উপর নির্ভরশীল ছিলাম না। তার একটা কারণ, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে থিয়েটারের উপর নির্ভর করে আমার সেই ট্যালেন্ট বা সেই যোগ্যতা নেই যে আমি আমার সংসার চালাতে পারি। তার জন্য আমার একটা প্রকাশনার ব্যবসা খুলেছি, আমার একটা বুটিক আছে, সেখানে ডিজাইনিং এর ব্যবসা করি আমি। তার থেকে কৃত টাকা, উপার্জনকৃত টাকা দিয়ে আমার থিয়েটার, আমার সংসার চলে। তবে কি থিয়েটার থেকে আয় না? নিশ্চয়ই হয়। আমার গল্প বলে আমার পয়সা আসে। আমি নাট্য একাডেমির ওয়ার্কশপ করাতে যাই, আমি পয়সা পাই। আমি বাইরের ওয়ার্কশপ করাতে যাই, পয়সা পাই। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকেই আসেন যারা থিয়েটারে অভিনয়ের চর্চা করতে আসেন, তারা আমাকে পয়সা দেন অভিনয় শিক্ষা প্রদানের জন্য। কোনো না কোনো ভাবে আমার রোজগার নিশ্চয়ই হচ্ছে থিয়েটার থেকে, কিন্তু সেটা এমন জায়গা নয় যেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে থিয়েটার আমাকে এককভাবে নির্ভর হতে সাহায্য করছে। যে চাকরিটা আমি ছেড়ে থিয়েটারে এলাম, যে ব্যবসাটা ছেড়ে আমি থিয়েটারে এলাম, যে সব দিক বন্ধ করে আমি থিয়েটারে এলাম, এসে দেখলাম এখানে আমার কোনো পথ আমি করতে পারছি না। তার দায় কি থিয়েটারে? যখনই আমি বিপদে পড়ি, যখনই আমার কিছু দরকার হয়ে পড়ে, তখনই আমি চিৎকার করি যে থিয়েটার থেকে আমার পয়সা আসছে না, থিয়েটারের দাদারা দেখছেন না। থিয়েটার তোমায় কে দিব্যি দিয়েছিল থিয়েটার করতে? তুমি তো নিজের চয়েস, এটা তুমি নিজের জন্য এসেছো। শিল্পী সবসময়, কবি যখন কবিতা লিখে সেটা তার বহিঃপ্রকাশ, তার প্রক্ষোভে, ইমোশনে। আমি যখন মঞ্চে অভিনয় করি, আমি যখন একটা ডিরেক্ট করি কোনো নাটকে, তখন এটা আমার বহিঃপ্রকাশ। আমি এটা চাই মানুষের কাছে নিয়ে যেতে, দেখাতে। কেউ বলেনি আসো দেখাও, আমি বলেছি এসো দেখো। কেউ টিকিট কেটে দেখলে দেখলো, না দেখলে না দেখলো। আমার খুব ইচ্ছে করে সবাই যেন টিকিট কেটে আসে, হাউসফুল, আমি এটা একটা বিশাল ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারি, এটা আমার ইচ্ছে করে। কিন্তু প্রকৃত অবস্থানটা জানি এটা হবার নয়, সবার সেই ক্ষমতা থাকে না। এই ক্ষমতার মধ্যে অনেক কিছু জড়ে আছে, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা, প্রতিভার ক্ষমতা, তোমার পিয়ার স্কিল, সমস্ত জড়িত আছে। তো সেগুলো তো আমার নেই, আমি জানি। আমার এই ক্ষমতাগুলো কোনটাই হয়তো নেই। যতটুকু আছে তার মধ্যে দাঁড়িয়ে থিয়েটার করে সংসার চালানো যায় না। তাহলে কি ভবিষ্যতে বা আমার সমসাময়িক কেউ থিয়েটার করবে না? করবে তো। থিয়েটার করে রোজগার করবে না? করবে তো। কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা সাজেশন যে সাইড বাই সাইড একটা এমন কিছু জিনিস থাক, অন্তত আমার গ্রাসাচ্ছাদনটা যেন তাতে চলতে পারে। না হলে একটা সময় পর কি হবে, দোষারোপ করা ছাড়া কোনো সুরাহা হবে না। আমি কোনো তাত্ত্বিক আলোচনায় যেতে পারবো না, কারণ আমি মানে বিশেষজ্ঞ নই এ বিষয়ে। আমার থিয়েটার একদম মানে করতে করতে, নাটক করতে করতে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে। আমি দেখেছি 2 মাস 3 মাস রিহার্সাল দিয়েছি কষ্ট করে। রিহার্সাল পেমেন্ট কি পেয়েছি? 100 টাকা, 200 টাকা। নাটকটা হবার পর যখন আমার রেমুনারেশন পাওয়ার সময় আসলো, 2টো শো হলো, 3টে শো হলো, কি 4টে শো হলো, তারপর বন্ধ হয়ে গেল। তাকে দোষ দেব? ডিরেক্টর নামক প্রডিউসারকে? সে হল পাচ্ছে না সেই ব্যবস্থা কি? তাকে হল দেওয়া হচ্ছে না যে দাদা দিদিদের জন্য, তাদেরকে? নাকি যখন যে সরকারে থাকে সে
আমাদের রাজ্যে এর আগে বামফ্রন্ট সরকার ছিল, এখন তৃণমূল সরকার, তাদেরকে কেন বলুন তো সবাইকে আমি দায়ী করব? আমার যখন মনে হয়েছে আমি আর এই পথটা খোলানি, তখন আমি অন্য পথ করি। থিয়েটারের কি মানে একটাই পথ? হাজারটা ভাবে থিয়েটার করা যায়। কয়েকদিন আগে আমার বন্ধু প্রসেনজিৎ একটা দামি কথা বলেছে যে আমি এই লকডাউনের পরে সে উপলব্ধি করলাম থিয়েটার করতে একজন দর্শক আর একজন অভিনেতা লাগে। নিশ্চয় আরো অনেক অনেক কিছু হয়তো লাগে, কিন্তু প্রাথমিক সত্যটা কিন্তু এটাই। সব বন্ধ, ছাদে করব, বারান্দায় করব, রুফটপ থিয়েটার নাম হয়েছে, ব্যালকনি থিয়েটার। আমি তো 2019 থেকে 2020 ফেব্রুয়ারি অব্দি অন্তরঙ্গ যে উৎসব আমরা করি, নাট্য একাডেমি, বাংলা নাট্য একাডেমি তৃতীয় নৃত্য সভাগৃহ ভাড়া নিয়ে একসময় জানুসে একটা মাসে করেছি, টানা একটা উৎসব করেছি, প্রত্যেক মাসে একদিন করে শো। আমার নিজের গ্রুপে একটি প্রোডাকশন থাকতো, আমার বন্ধুদের গ্রুপ থেকে একটি ডেকে নিতাম একটি দলকে, তারা এসে একটা প্রোডাকশন করে দিত। আর আমার শিক্ষকেরা, আমার বন্ধুরা কিছু থিয়েটার নিয়ে আলোচনা করে গেছে। সেখানে তো কখনো 50, কখনো 70, কখনো বা 30 জন দর্শক এসছে, যাকে একটা ভুলভাবে অন্তরঙ্গ বলা হয়। অন্তরঙ্গ তো না, স্পেস থেকে, মানে অপ্রস্থানিয়াম থিয়েটার চর্চা আমরা করে দিচ্ছি। তো কোনো তো অসুবিধে হয়নি। এবং নাট্য একাডেমিতে আপনারা সবাই জানেন সেখানে টিকিট বিক্রির কোনো অবকাশই নেই। সেখানে একটা অনুদানের ব্যবস্থা আছে। প্রথম আমরা সেটা রেখেছিলাম অনুদানের জন্য। কখনো সেখানে 500-700 টাকা উঠেছে, কখনো 2000 টাকা উঠেছে, আবার কখনো উঠেইনি। আমরা বন্ধই করে দিয়েছি। অনেক বন্ধু আছে যাবার সময় হাতে একটা অ্যামাউন্ট বুঝে দিয়ে বলছে এটা রাখ। আরে টিকিটের ব্যবস্থা নেই, এটা ডোনেশন আমরা নিয়েছি না, রাখ না। আমি তো হলে দেখলেও 200 টাকা টিকিট খরচ করে যেতাম, বাড়িতে এসে খাম করে দেখি তার মধ্যে 500 টাকার একটা নোট ঢোকানো। কথাটা হচ্ছে থিয়েটার কখনো বন্ধ হবে না, বন্ধ করা যাবে না। পৃথিবীতে তো কোনো কিছুই সেভাবে বন্ধ হয় না, তার অন্যান্য পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে। কিন্তু সেটা করবার জন্য যে অর্থনৈতিক পরিকাঠামো, রাষ্ট্র আমাদের সেটা হেল্প করবে না, করবে না। কারণ থিয়েটার তো সবসময় ক্ষমতার বিরুদ্ধে কথা বলে, থিয়েটার তো সবসময় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেই। 5টা থিয়েটার বলছে না, কোনো একটা থিয়েটার নিশ্চয়ই বলবে। যাদুপুর ইউনিভার্সিটিতে তখন আমি মাস্টার্সে ভর্তি হইনি, আমার এক দিদি, আমার পাড়ার দিদি, তিনি পড়তেন। আমার বলে যাবে, আচ্ছা নাটক দেখবি, চল। কি নাটক? গাছতলায় বসলাম, রবীন্দ্রনাথের রক্তকরবী হচ্ছে 12 সাল। রাষ্ট্র কেন পয়সা দেবে না তো? ওই আমরা 10 টাকা 5 টাকা, আমি 2000 সালের আগের কথা বলছি, আমরা যা দিয়েছি সেই কালেকশন করে তারা ফিরে যাচ্ছে। তাহলে কত লোক তো কত চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে থিয়েটার করতে এসছে খুব কষ্ট করে। আচ্ছা, এটার তো কোনো দরকার নেই, এটা ছাড়াও থিয়েটার করা যায়, ভালো মতো করা যায়। অনেক সময় বলা হয় না যে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, তুমি এটাও করছো, ওটাও একটা চাকরি করবে, তারপরে সে থিয়েটার করবে। খুব অবস্থা সঙ্গীন, জানি। সময় একটা, আমার দলে অনেকে আছেন যারা চাকরি করে সে থিয়েটার করেন, কেউ 6টায় ঢোকেন, কেউ 6:30টায়, কেউ 7টা বেজে যায়। অনেক সময় তারা বলেছেন যে রাজীবদা, আমার মনে হয় না এভাবে দলে কেউ 5টা থেকে 10, সবাই 5টায় আসছে, আমি 7টায় ঢুকছি। তাই বলেছিলাম তো, আমি না মিলিটারি স্কুল খুলিনি, এটি থিয়েটারের চর্চার জায়গা। তোমার যদি কখনো এমন হয় আরো পরে ছুটি হয়েছে আর তোমার আসতে ইচ্ছে করছে, তুমি এসো। তুমি যে আসছো কাজের পরে, থিয়েটারকে দিচ্ছ, পাড়ার মোড়ে আড্ডা না মেরে, ইপটিজ না করে, এটাই থিয়েটারের পাওনা। তুমি এটা থিয়েটারকে দিচ্ছ। আর এই যে তুমি দিচ্ছ, দিনের শেষে থিয়েটার তোমাকে নিশ্চয়ই কিছু ফিরিয়ে দেবে। তারা প্রত্যেক অভিনয় করে আমার দলে, প্রত্যেক শো আমরা 1 মাস 1.5 মাস 15 দিন আগে জেনে যাই কোথায় কবে শো। প্রত্যেকে সেইভাবে প্রিপারেশন নেয়, অফিসের থেকে একটু আগে বেরিয়ে আসে। কারণ আমি যদি তাকে বলি না, তোমার ভাই অফিসের চাকরি ছেড়ে 5টায় আসতে হবে দলে, আমি 2 ঘন্টা ছাড় তোমায় দিতে পারবো না, আরেকজন এসে 5টায় বসে আছে, আমি তো তাকে 1 পয়সা আমার দল থেকে দিতে পারবো না। একে তোমার গ্রান্ট নেই, গ্রান্ট আসলেও একটা লিখিত নিয়ম আছে, 6000 টাকা আসবে, তার থেকে 2-3 আমি রেখে, মানে প্রোডাকশনের স্বার্থে দলে রেখে, বাকি 3 দেবো বা 2 দেবো বা 1 দেবো। 6000এই তো দিন চলে না। আমাদের থিয়েটারের অর্পিতা ঘোষ, মাননীয় সাংসদ তৃণমূলের, আমি একবার দেখেছিলাম লোকসভায় দাঁড়িয়ে তিনি এই কথাটা বলছেন যে সরকার ভাবুক, 6000 টাকায় কারো সংসার চলে, কারো দিন চলে।
আমি জানি না তারপরে আর সেটা নিয়ে কোনো মুভ করা গেছে। আমি বছর 2 আগের কথা বলছি, হ্যাঁ তাই হবে 2 বা 3। তো তারপরে এখন মুভ হয়েছে কিনা, বা সরকার তো টাকা দেওয়াই নাকি শুনছি বারবার বন্ধ করে দেবে। এই খাতে অনুদান দিলে ওই খাতে আর অনুদান দেবে না। যদি ফেস্টিভ্যাল গ্রান্ট দেয় তাহলে প্রোডাকশন গ্রান্ট দেবে না। এই তো নানা রকম মারপ্যাচের গ্রান্ট যেখানে দিতে চাইছে না 6,000 বাড়িয়ে কি করে আরো বেশি টাকা দেবেন না তো। কারণ এটা করে কি হবে? অ্যারিস্টটলের গুরু বলেছিলেন না, কবিকে রাষ্ট্র থেকে বার করে দিতে হবে প্রকৃত রাষ্ট্র গঠন করতে। রাষ্ট্র দুটো চাইবে বলেই আমার মনে হয় কাঙালির কীর্তন না করে সাইড বাই সাইড আমাদের একটা কিছু এমন কাজ করা উচিত যেখান থেকে আমার গ্রাসাচ্ছাদন চলে যাবে স্বচ্ছন্দে। তারপরে আমি থিয়েটারটা মন দিয়ে করতে পারবো। কার জন্য সব ছাড়লাম, কার জন্য সব ছেড়ে এলাম, এই প্রশ্ন তুলে দায় সরকার, রাষ্ট্র এবং আমাদের অভিভাবকদের, থিয়েটারের অভিভাবকদের উপর চাপাতে হবে না। এটা আমার অভিজ্ঞতা, আমার মনে হয়েছে, এটা কোনো আলোচনা নয়, আমার প্রশ্ন, এটা কি আমরা পারি না? আমি আবারও ধন্যবাদ জানাবো রুদ্রকে। রুদ্ররা শুধু থিয়েটার করে এবং রুদ্রর মতন আমার অনেক বন্ধু ভাইয়েরা এটা করছে, বোনেরা করছে। আমার আন্তরিক শুভেচ্ছা রইল। যদি সত্যি এরকম দিন আসে, আমার থেকে বেশি খুশি কেউ হবে না, কিন্তু খুব কঠিন। আমি জানি তোমরা নিশ্চয়ই সেই কঠিন জায়গা থেকে অন্যভাবে ভাবছো, কঠিন জায়গাকে নিশ্চয়ই তোমরা পার করতে পারবে। কিন্তু আমার কাছে এটা প্রশ্ন যে কিভাবে সাফাই করবো থিয়েটারে, এর অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে। আরেকবার রুদ্রকে এবং চর্যাপদের সকলকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। সত্যি পেশাদারি হওয়ার সময় চলে এসেছে। হয়তো এই লকডাউন আমাদেরকে চোখে আঙুল দিয়ে হয়তো দেখিয়ে দিয়েছে কতটা পেশাদারি হওয়া এই মুহূর্তে আমাদের প্রয়োজন। পেশাদারি না হলে পরে কি হতে পারে। তাই থিয়েটারের অর্থনীতি নিয়ে ভাবার সময় কিন্তু এখন অবশ্যই এটাই কিন্তু একদম চূড়ান্ত সময়, যেখানে থিয়েটারের অর্থনীতি নিয়ে আমাদের সবাইকে ভাবতে হবে। আমাদের অন্যান্য বক্তাদের বক্তব্যেও নানা সময় থিয়েটারের অর্থনীতির কথা উঠে এসেছে। আজকেও আমরা শুনলাম থিয়েটারের অর্থনীতি প্রসঙ্গে, কিন্তু আগামীকালকার বক্তব্য শুনবো, এগুলো নেওয়া যায়। আমার ভাবতে অবাক লাগে আজকে আমরা যে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করছি, অ্যান্ড্রোজিনি, সেই শব্দটা আমাকে পাশ্চাত্য থেকে ধার করতে হয়েছে। সেই শব্দটার কোনো সমার্থক শব্দ আমি ভারতীয় কোনো ভাষায় পাচ্ছি না। সেই রবীন্দ্রনাথই শিশির ভাদুরীকে পরামর্শ দিচ্ছেন রক্তকরবীতে নন্দিনী চরিত্র কোনো পুরুষ অভিনেতাকে দিয়ে করানোর। অ্যান্ড্রোজিনাস ক্যারেক্টারের অ্যাক্টররা কি প্রপার মর্যাদা পাচ্ছেন? দেখা হচ্ছে তাহলে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্য আলোচনার 4th পর্যায়ের 4th পর্বে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থিয়েটারের সাথে থাকবেন। নাট্যমের বাজায়তে ভাবতে শেষে খাবে সেটেলাইট মেকআপে স্পিরিট নামের গন্ধ, কমেডি ট্র্যাজেডি হ্যামাশে আয় নাটকীয় দ্বন্দ্ব, তৃপ্তি বিনোদিনী তারা সুন্দরী কে আসো ভাদের পথে, হাত বাড়ালে বন্ধু তোমার চর্যাপদ, ইচ্ছে ডানায় স্বপ্ন পাড়ি চর্যাপদ, কষ্ট চেপে হাসতে জানে চর্যাপদ, নৃত্য নাট্য মঞ্চ নাটক চর্যাপদ।